ছোট বোনের বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। বিয়ের 4 বছর পর ওর হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে। তখন বোনটা ফোন করে আমাকে অনেক কেঁদেছে। তার একটাই কথা ছিল যে আমি যেন তাকে শ্বশুরবাড়ি নামক নরক থেকে বের করে নিয়ে যাই। তখন আমি তাকে আরো উল্টে ধমকেছি, বলছি তোর স্বামীর কি দোষ? 4 বছর হয়েছে, আর কত অপেক্ষা করবে? তোর স্বামীরও তো মন চাই বাবা হতে। আমার এইসব কথা শুনে রিনজিন ফোন রেখে দিয়েছে। সে আর দ্বিতীয়বার ফোন করেনি। আমি মাঝে মাঝে কল করলে সে ফোন ধরেছে, কিন্তু কোনো সমস্যার কথা বা কোনো অভিযোগ করেনি। হয়তো অভিমান করেছে, হয়তো বুঝে গেছে যে ওর ভাই ওর মতোই অসহায়হীন। তারপর একবার ওর বাড়িতে গেলাম, অফিসের এক কলিগের কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে 2 মিষ্টি নিয়ে। আমাকে দেখে আমার বোনের ইঞ্জিনের শাশুড়ি মুখ কালো করে রইল আর বললো, এসব কম দানের জিনিস আমরা খাই না। আমি যেন যাওয়ার সময় এগুলো ফেরত নিয়ে যাই। এত অপমানিত হয়েছিলাম সেদিন, মন চাইছিল মাটির ভিতরে চলে যাই। তারপরও সব অপমান ঝেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, রিমঝিম কই? আমার এই কথা শুনে রিমঝিনের শাশুড়ি দ্বিগুণ মুখ কালো করে বলল, রিমঝিন আবার কি? এসব ছোট লোক মার্কা নাম আমার সামনে নেবে না। এদের নাম কামের কিছুরই ঠিক নেই। আমি তখন ছোট গলায় বললাম, আসলে ছোটবেলায় ডাকতাম তো। আমার সারা শব্দ পাওয়ার পর রিমঝিন নিজেই ওঠানো হলো। ওকে দেখার পর আমার শরীর কেঁপে উঠেছে। একই দশা হয়েছে আমার বোনটার। দুধে আলতার মতো গায়ের রং ছিল, আর এখন কাঠ কয়লার মতো হয়ে গেছে। খেতেও দেয় না বোধহয় ঠিক মতো। তখন রিনজিন বলল, ভাইয়া ভিতরে আসো। দরজার দিকে পা বাড়াতে দেখলাম একটা মেয়ে বাচ্চা কুলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গি দেখে বুঝতে পারলাম সে চাচ্ছে না আমি ভিতরে যাই। বুঝতে পারলাম এটাই রিনজিনের স্বামীর দ্বিতীয় স্ত্রী। রিনজিম দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমাকে দেখা হয়েছে তো, এবার চলে যাও। আমার খুব ইচ্ছে করছিল চলে যাওয়ার সময় রিনজিনকে সাথে করে নিয়ে যাই, কিন্তু আমি নিরপরাধ। শুধু যেটা পারি সেটা হচ্ছে মনে মনে দোয়া করতে। আমার মতো ভাই যেন তার কপালে না জোটে, যে নিজের বোনকে আগুনে পড়তে দেখেও সাহায্য করতে পারে না। রিনজিন আমাকে এগিয়ে দিতে এসেছে রাস্তা পর্যন্ত। দেখলাম সে ভালো করে হাঁটতেও পারছে না। তার পায়ের মাঝে অনেকটা কাটার দাগ রয়েছে এখনো। আমি জিজ্ঞেস করলাম, তোর পায়ে কি হয়েছে? রিনজিন তখন হেসে উত্তর দিল, তেমন কিছু না, আমার সতীন বডিটা ছুঁড়ে মেরেছে। ওর ছেলের দুধ জাল দিতে দেরি হয়েছে বলে। এটা শোনার পর আমার বুকটা তখন সেট করে উঠছিল। বললাম, তোর বর কিছু বলে না? রিনজিন আবার হেসে বলল, কে আমার বর? আমি তো এই বাড়ির কাজের লোক। গরম পানি ছুঁড়ে মারা, গায়ে চা ঢেলে দেওয়া, জারো মারা, এগুলো হচ্ছে আমার নিত্যদিনের রুটিন। আমি বহু কষ্টে চোখের পানি আড়াল করলাম আর বললাম, মিলেমিশে থাকিস, ঝগড়া করিস না। রিনজিন হঠাৎ ওনার ঘিট খুলে কয়েকটা জীর্ণ নোট আমার হাতে দিল আর বলল, মিষ্টি তো ধার করে এনেছ আমি জানি, এখানে 300 টাকার মতো হবে। আমি কিছু বলবো তার আগেই রিনজিন ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল। এটাই ছিল শেষ দেখা। তারপর 6টা বছর ওর সাথে দেখা হয়নি। ওদের বাড়ি যেতে আমার সাহসী গুলাতো না। বোনকে এত খারাপ অবস্থা দেখে কোনো ভাই কিছু হইতে পারে? তখন আমার স্ত্রী রুজিকে বললাম, কয়েকদিনের জন্য আমার বোনকে নিয়ে আসি, বেচারা অনেক কষ্টে আছে, ঠিক মতো খেতেও পারে না ওখানে। রুজি আমার দিকে চোখ রাঙিয়ে বলল, ও কষ্টে আছে, খেতে পারে না, আর তুমি তো লাট সাহেব, তোমার তো টাকার অভাব নেই। মাসের শেষে কিভাবে সংসার চলবে এই হিসেব মিলাতে আমি ক্লান্ত। আর উনি আরেকজনকে ঘাড়ে আনতে চাইছে। আমি খুব নরম গলায় বললাম, শুধু 2 দিনের জন্য ওকে আনি, আমার ভাগ্যের খাবারটা না হয় রুজি ভাগ করে খাবো। তুমি যদি 2 পয়সা বেশি বেতনের চাকরি করতে তাহলে আমি মানা করতাম না। বোনকে তুমি 14 গোষ্ঠী এনে খাওয়াও, কিন্তু তুমি বেতন পাও মাত্র 10,000 টাকা। তা দিয়ে কি আমাদের সারা মাস চলে? আমাদের 4 ছেলে মেয়ের লেখাপড়া, বাড়ি ভাড়া, গ্যাস ভাড়া, কারেন্ট বিল, আরো কত কি, কোনটা বলবো? তাছাড়া মেয়েরাও যে বড় হচ্ছে, তাদেরও তো বিয়ে দেওয়া দরকার। মাস শেষে তো একটা টাকাও হাতে রাখতে পারো না। তোমার কি লজ্জা করে না? এর মাঝে আবার আরেকজনকে ঘাড়ে আনতে চাইছো। রুজির উপর আমি বা কি বলবো? ও তো কোনো ভুলও বলেনি। রিনজিনকে মাঝে মাঝে আমি ফোন করতাম আর খুব তাড়াতাড়ি কথা শেষ করে দিতাম। যদি হঠাৎ করে সে বলে ফেলে যে ভাইয়া আমাকে নিয়ে যাও, তখন আমি কই নিয়ে যেতাম। এভাবেই কেটেছে অনেকগুলো বছর। আমার যে একটা বোন আছে আমি ভুলেই গেছিলাম। ছেলেটা বড় হয়েছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, কলেজে ভর্তি হবে, কমপক্ষে 11,000 টাকা লাগবে। আর মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যে আমি একটা টাকাও জোগাড় করতে পারিনি। এর মধ্যে কয়েক মাসের বাড়ি ভাড়াও বাকি আছে। নোটিশ দিয়ে দিয়েছে 7 দিনের মধ্যে বাড়ি ভাড়া পরিশোধ করতে হবে। এত টাকা আমি কই পাবো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার বোনের কথা মনে পড়লো। তাকে কল দিলাম। লজ্জিত হয়ে নরম গলায় তার কাছে কিছু টাকা ধার চাইলাম। বললাম আমার ভীষণ প্রয়োজন। ও রাজি হলো। বলল বড় রাস্তার পাশে যেতে, তাদের বাড়ি যেন না যাই। একদিক থেকে ভালোই হলো, না তাদের বাড়ি গেলে আবার মিষ্টি কিনতে হতো, অনেকগুলো টাকা খরচ হতো। আমার মতো গরিবের আমার বোনের জন্য তো কিছু নেওয়া দরকার। সস্তায় কি পাবো? রাস্তার পাশে একটা কাঁচমালা দোকান দেখতে পেলাম। মেয়েদের পায়ের নূপুর, ঘুঙর এসব বিক্রি হচ্ছে। ছোটবেলায় আমার বোনটা খুব সুন্দর নাচতো নূপুর পরে। রিনজিন জিন শব্দ হতো, সেই থেকে আমার বাবা নাম রেখেছিল রিনজিম। এখন সে বড় হয়েছে, এখন তো আর এইগুলা পড়বে না। তাও আমি একজোড়া নূপুর কিনে নিলাম খুব সস্তায়। সেই দিন এই সামান্য উপহার দেখে ও এত খুশি হয়েছিল আমি কল্পনাও করতে পারিনি। তারপর ও আমাকে 12,000 টাকা দেয়। আমিও জিজ্ঞেস করিনি কই পেয়েছিস এত টাকা, খুব দরকার ছিল তাই নিয়ে নিলাম। আর 2 দিন পরে ওর স্বামী আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করলো আর বললো আমি যেন এক্ষুনি ওদের বাড়ি যাই। আমি ওদের বাড়ি গিয়ে দেখলাম আমার বোনকে ওরা মেরে আর কিছুই রাখেনি। আমি তখন প্রচন্ড রেগে তাকে জিজ্ঞেস করলাম, তুই আমার বোনকে মারলি কোন সাহসে? সাথে সাথে বললো, জীবনে একদিন বোনের খবর নেয় না, 1 পয়সা দেয় না, সে আবার বোনকে দিয়ে আমার টাকা চুরি করায়। তোর বোনের জন্য এত মায়া হলে নিয়ে যা সাথে করে। তোর বোনকে আমি আর 1 মুহূর্ত আমার বাড়িতে রাখবো না।
ওই মুহূর্তে আমার রাগ পানি হয়ে গেল। অনেক বোঝালাম যে তার টাকা ফেরত দিব, কিন্তু কোনো লাভ হলো না। আজ 9 বছর পর আমার রিনজিন আবার বলে উঠলো, আমাকে তোমার সাথে এখান থেকে নিয়ে যাও না। আমিও তবুও ওকে ওর বাড়িতে থাকার জন্য অনেক চেষ্টা করেছি, হাতে পায়ে ধরেছি, তবু কোনো লাভ হয়নি। ওর স্বামী ওকে 3বার তালাক দিয়ে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমি তখন রিনজিনকে নিয়ে পথ চলা শুরু করলাম। রুজুকে কল দিলাম, বললাম কয়েকটা দিন যদি রিনজিন আমার সাথে থাকে। আমার কথা শেষ না হতেই আমার বউ চেঁচিয়ে কলটা কেটে দিল। বললো, ছেলের ভর্তি হওয়ার জন্য সব টাকা দিয়ে দিয়েছি, এখনো বাড়ি ভাড়া দিতে পারিনি বলে বাড়ি হলে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই এখন ছেলে মেয়েদের নিয়ে বাবার বাড়িতে উঠেছি। রিনজিন তখন বলল, ভাইয়া তুমি আমাকে একটা কাজ বের করে দিবা? পড়ালেখাও তো করলাম না, আমি কি কাজ করতে পারি? আমি তখন দীর্ঘ শ্বাস ফেললাম। আমাদের গ্রামটা অনেক ভালো ছিল, ছোটবেলা থেকে আমি আর রিনজিন এই গ্রামে বড় হয়েছি। সবুজ রঙের সস্তার আইসক্রিম গুলোও ভাগ করে খেয়েছি। কেউ কিছু দিলে ওর জন্য নিয়ে আসতাম, ওকে ছাড়া একটা ঘয়ও মুখে দিতাম না। এরপর বড় হলাম, আলাদা হয়ে গেলাম, দুজনের আলাদা আলাদা সংসার হয়েছে। এতটাই দূরে সরে গেলাম যে 5 বছরও একবার দেখা হয় না। এরপর হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে এলাম। রিনজিন হঠাৎ করে বলল, ভাই আমার খুব খিদে পেয়েছে। এরপর পকেটে হাত দিয়ে দেখলাম একটা 10 টাকার নোট, একটা পরোটা কিনলাম, তারপরে এই আগের মতো ভাগাভাগি করে খেলাম। এরপর দুজন রেল লাইনে বসে রইলাম। বসে বসে ভাবলাম ওকে কই নিয়ে যাব। কিছুক্ষণ পর দেখলাম রিনজিন ঘুমিয়ে পড়লো। এরপর তার কপালে হাত দিয়ে দেখলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে। এমন সময় রুজি কল দিয়ে বলল, আমার ছোট মেয়েটা নাকি বাথরুমে পড়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে, আমি যেন এক্ষুনি চলে আসি। তারপর আমার বোনকে ঘুমন্ত অবস্থায় রেখে আমি চলে এলাম। আসার আগে একটা চিঠি লিখে আসলাম। চিঠিতে লিখলাম, প্রিয় বোন রিনজিন, আগের মাথায় ডিভোর্স হয় না, তুই চলে যা তোর স্বামীর কাছে, তোর স্বামী হয়তো তোকে তাড়াতে পারবে না, আর আমাকে ক্ষমা করে দিস আমার প্রিয় বোন রিনজিন। আমি চোখের পানি মুছে চলে গেলাম। আমার মেয়েকে নিয়ে আমি হাসপাতালে গেলাম। পরের দিনে শুনলাম লোকজন বলাবলি করতেছে রেল লাইনে নাকি একজন মহিলা মারা গেছে, তার চোখ, বডি, পুরো শরীরটা বেলে থেতলে গেছে। আমার বুকটা তখন ধক করে উঠলো। কেউ কেউ বলেছে সুইসাইড, আবার কেউ বলেছে অন্য মনস্ক হয়ে রেল লাইনে বসেছিল, আবার কেউ কেউ বলেছে যে কানে শুনতে পায় না। আমি তখন ভিড় ঠেলে গিয়ে ভিতরে গিয়ে দেখলাম সত্যিই চেনা যায় না, দুপা অক্ষত, মনে হয় উল্টো হয়ে বসেছিল। আমি তখনও মনে মনে বললাম এটা হয়তো অন্য মেয়ে, রিনজিন হয়তো চলে গেছে। আমি তখন হঠাৎ লাশের 2 পায়ের দিকে তাকালাম আর দেখলাম একজোড়া নুপুর পরা। আমি কিনে দিয়েছিলাম রিনজিনকে। পুলিশ হঠাৎ সবাইকে জিজ্ঞেস করতেছে কেউ কি বুঝেছেন এই মেয়েটিকে। পুলিশ তখন আমাকে জিজ্ঞেস করায় আমি বললাম, এক সময়ের খুব চেনা মানুষ, কিন্তু এখন খুব দূরের মানুষ। এতই দূরের মানুষ যে আমার বাড়িতে তাকে একটু স্থান দিতে পারলাম না, তার খোঁজ নেওয়ার সামর্থ্য আমার ছিল না। আমার কথা শুনে পুলিশ আমাকে থমকি দিল, পাগল বলে সমর্থন করলো আমাকে। আমি হাসলাম আর আমি ভাবলাম আমি সত্যি পাগল হয়ে গেছি। তো এটাই ছিল আজকের কাহিনী। তো আজকের আমি আর কিছুই বলবো না, যা বলবা তোমরাই কমেন্ট বক্সে বলবা। আর তোমরাও যদি এমন পরিস্থিতিতে পড়তা তাহলে তোমরা কি করতা।